তো যাই হোক, আপনারা হোমওয়ার্ক এটা আমার কাছে জমা দিবেন, এই জন্য করবেন না, এই জন্য করবেন আপনি কি লার্ন করতেছেন, সেটা রেগুলার প্র্যাকটিস করতেছেন কি না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কোন প্র্যাকটিস? রেগুলার প্র্যাকটিস। প্র্যাকটিসগুলো কেন করতেছি? কারণ আপনারা এখন যা শিখতেছেন তা মাথায় নেই, খুব কম। ঠিক আছে, এটা মাথায় যেন পুরোপুরি থাকে। শিখে যদি মার্কেটে গিয়ে বারবার এইগুলো নিয়ে ঝামেলা পাকানো লাগে তাহলে তো সমস্যা। আপনি এখন শিখতেছেন, প্র্যাকটিস করতেছেন, নোট খাতা এটা লিপিবদ্ধ করতেছেন। তারপরে যখন স্টার্ট করবেন ট্রেডিং, তখন কিছুদিন আপনাকে প্যাটার্নগুলো নোট খাতা দেখে দেখে মনে করে করে ট্রেড নিতে হবে। এটা কিছুদিন পার হয়ে গেলে তখন গিয়ে এটা মাথার মধ্যে বসে যাবে সমস্ত প্যাটার্নগুলো। বুঝতে পেরেছেন? তখন আর এগুলো বারবার দেখতে হবে না। বাট এই যে প্র্যাকটিসগুলো করতেছেন, এগুলো কিন্তু আপনাকে বিশাল হেল্প করবে। অর্থাৎ আপনার জানা যে এই জায়গায় একটা প্যাটার্ন হয়েছে, এটাকে এইটাতে আমি ট্রেড নিয়েছি, 100 ট্রেড নিয়েছি। আমি যে প্র্যাকটিস করছিলাম, স্যার যখন পড়াইছিল তখন ওই 1 মাসে 2 মাসে 3 মাসের ভিতরে আমি 100-200 ট্রেড নিয়েছি। তো এটা একটা ভরসা আছে এই ক্যান্ডেলের প্রতি, এই প্যাটার্নের প্রতি, এবং এই প্লেসে, রেজিস্ট্যান্সে, এই সাপোর্টে, এই যে ডেটা, ইট উইল হেল্প ইউ আ লট টু বিল্ড ইউর কনফিডেন্স ইন ট্রেডিং। আর এই কনফিডেন্স দরকার ট্রেডিংয়ে। আপনার ছোট অ্যাকাউন্ট গ্রো করার ক্ষেত্রে এই কনফিডেন্সটা দরকার। আর কনফিডেন্স তখনই বিল্ড হবে যখন আপনার কাছে ডেটা থাকবে। ঠিক আছে? শিখতেছেন, ডাটা নাই, এই শেখার কোনো মূল্য নাই। ওকে, প্র্যাকটিস করবেন। জার্নালগুলো এইভাবে বানিয়ে আপলোড করে রেখেছি স্যার, একটু চেক করেন কাইন্ডলি। আচ্ছা, ট্রেন্ড লাইন আপনি রাখতে পারেন। আপনার কথা হচ্ছে যে আপনি যেভাবে পারেন সেভাবে আপনার নোট খাতাগুলো রাখুন। ঠিক আছে? বিষয়টা যে শিখেছেন, বুঝেছেন, কাজ যে করতেছে বা কাজ করতেছে না, এটা আমাদেরকে আপডেট দিয়ে যাবেন। নিজের চোখে দেখেন মার্কেটে গিয়ে। মার্কেট তো আপনার যেদিন খোলা থাকে, রিয়েল মার্কেট সবার জন্যই খোলা থাকে। তো আপনি রিয়েল মার্কেটে গিয়ে ট্রেড করেন, প্র্যাকটিস করেন, ঝামেলা হলে আমাদেরকে জানান। ঠিক আছে? শুধু পড়ে পড়ে আপনি সাইকেল শিখতে পারবেন না। সাইকেল কীভাবে চালায় এই বইটা যদি আপনি পড়েন, আপনি সাইকেল চালাতে পারবেন না বই মুখস্থ করে গেলেও। মার্কেটে গিয়ে অ্যানালাইজ করতে হবে, মাঠে গিয়ে মার্কেট পায়ে চালাতে হবে, তাহলে গিয়ে বুঝতে পারবেন। জি, পিডিএফ স্যার, এই পিডিএফ জাস্ট একটু চেক করুন। আচ্ছা, আচ্ছা, আপনি সুন্দর করে পিডিএফটা বানাইছেন। আচ্ছা আচ্ছা, মেহনত করছেন, বোঝা যাচ্ছে, অনেক সময় দিয়েছেন। জি, এটাই হচ্ছে আপনার শিক্ষা, মূল শিক্ষা। আপনি এমনভাবে শিখবেন যেন পরবর্তীতে এই টপিকটা আপনি আরও 10 জনকে শেখাইতে পারেন। একটা বাচ্চাকে যেন শেখাইতে পারেন। এরকম অ্যাবিলিটি যেন আপনার তৈরি হয়, এইরকমভাবে আপনি শিখবেন। যখন শিখবেন তখন আপনি স্টুডেন্ট। আর স্টুডেন্ট মানে আপনার ওই ক্লাসে সবচেয়ে ভালো ছাত্র হতে হবে। ওকে? আচ্ছা। তো আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই মুভিং অ্যাভারেজ বলা হয়, যত ইন্ডিকেটর তৈরি হয় সাধারণত এই মুভিং অ্যাভারেজের হেল্প নেওয়া হয়। ঠিক আছে? সো এই মুভিং অ্যাভারেজ খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর। আপনি বিগিনার বলেন, প্রফেশনাল বলেন, বড় ইনভেস্টর বলেন, তারপর হচ্ছে কোম্পানি বলেন, ব্যাংক বলেন, ইনস্টিটিউশন বলেন, প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য এই মুভিং অ্যাভারেজ ব্যবহার করে। ঠিক আছে? তাই মুভিং অ্যাভারেজ সম্পর্কে আমাদের ধারণা থাকা অতীব জরুরি, কারণ এটা আমাদেরকে হেল্প করবে টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে। আজ পর্যন্ত আমরা যা শিখতেছি একেবারে মডিউল 2 থেকে, মডিউল 1 তো ছিল একদম বেসিক প্রাইমারি কিছু কথাবার্তা, মডিউল 2 থেকে এখন পর্যন্ত এর ভিতরে আপনার ক্যান্ডেল রয়েছে, চার্ট প্যাটার্ন রয়েছে,
তারপর হচ্ছে রয়েছে আপনার সাপোর্ট, রেজিস্ট্যান্স, এই যে বিষয়গুলো, গ্যাপ আপ, গ্যাপ ডাউন, এই সমস্ত কিছু শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আমরা শিখতেছি। আরও অনেক কিছু শেখা বাকি, কিন্তু যত যাই কিছু শিখবো সব হচ্ছে গিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য। টেকনিক্যাল অ্যানালাইসিস মানে কি? আমরা চার্ট দেখে যেই সমস্ত অ্যানালাইসিস করব সেই সমস্ত অ্যানালাইসিসকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস। এখন একটা চার্ট দেখে কিভাবে আমরা প্রফিটেবল এন্ট্রিগুলো চিহ্নিত করব, সেটাই আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস বলে দেয়। বুঝতে পেরেছেন? কারণ একটা চার্ট দেখে আপনি কিন্তু বলতে পারবেন না যদি আপনার এই অ্যানালাইসিস সম্পর্কে যত বিষয়গুলো আছে এগুলো না জানা থাকে। এখন আপনি বলিঞ্জার ব্যান্ড জানেন, একটা চার্ট বের করে বলিঞ্জার আপনি ইউজ করে আপনি বলতে পারবেন যে এইখানে যদি আমি ট্রেড নেই এটা প্রবাবিলিটি বেশি উইন করার, বিকজ আপনি এটা জানেন। ইন্ডিকেটর ছাড়া আপনি যে কোনো একটা চার্ট ওপেন করবেন, করে আপনি এখানে একটা রেজিস্ট্যান্স ড্র করে বলতে পারবেন যে এই মার্কেটে আরেকবার যদি এইখানে মার্কেট আসে তাহলে যদি ট্রেড নেই আমার প্রফিট করার সম্ভাবনা বেশি। বুঝতে পেরেছেন? এটা কি করলেন আপনি? এই চার্টটা দেখে জাস্ট রেজিস্ট্যান্স সম্পর্কে আপনার আইডিয়া আছে সেটা ড্র করে আপনি বলে দিলেন। আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস করলেন, করার কারণে আপনি এটা জানতে পেরেছেন। এখন মার্কেট এইখানে আছে, এইখানে ট্রেড নিলে আমার কোথায় সুবিধা হবে? এখানে ট্রেন্ড লাইন চলতেছে, এইখানে আমি যদি ট্রেড নিই এটা প্রফিটেবিলিটি বেশি। কীভাবে বললেন? টেকনিক্যাল অ্যানালাইসিসের কারণে। আচ্ছা, সো এখন পর্যন্ত যা কিছু শিখলাম সবই কিসের জন্য? টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য। আমি আগের পড়াগুলো হালকা মনে করাই দিই। অ্যানালাইসিস হয় দুই ধরনের, এক হচ্ছে ফান্ডামেন্টাল আর এক হচ্ছে টেকনিক্যাল। তো আমরা চার্টের ভিতরে অ্যানালাইজ করার জন্য যেই পদ্ধতি ব্যবহার করব সেটাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা, তো এই টেকনিক্যাল অ্যানালাইসিসের সুবিধার্থে, অর্থাৎ আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস খুব সহজভাবে করতে চান তাহলে মুভিং অ্যাভারেজ আপনার জানতে হবে। এটা খুবই হেল্প করে। ঠিক আছে? তাহলে আজকে আমরা এই মুভিং অ্যাভারেজ সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করব। এটা একটু সরাই দিই। আমরা গত ক্লাসে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে আলোচনা করেছিলাম বলিঞ্জার ব্যান্ডে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আমরা দেখেছি যে 50 এই অ্যাভারেজ বের করার পরে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে পেরেছি। 2 গড় এদিকে, 2 গড় এদিকে, অথবা 1 গড় এদিকে, 1 গড় এদিকে। বাট মূল কাজটা হয়েছে কিন্তু মিডল পয়েন্ট অর্থাৎ অ্যাভারেজটা বের করার কারণে। তো মুভিং অ্যাভারেজে আগে বুঝতে হবে যে একটা অ্যাভারেজ কীভাবে বের করা হয়। আমরা যদি মুভিং অ্যাভারেজে যাই, এই মুভিং অ্যাভারেজ এই নামের ভিতরে কিন্তু এই যে অ্যাভারেজ একটা ওয়ার্ড আছে, শব্দ আছে। এই অ্যাভারেজ মানে হচ্ছে গড়। তো এই অ্যাভারেজ মূলত কীভাবে বের করা হয় এটা আমাদেরকে জানতে হবে একটু। যদি জানি তাহলে মুভিং অ্যাভারেজটা বুঝতে আমাদের সুবিধা হবে। এখানে 50 বের করা হয়েছে, এর মানে হচ্ছে যে লাঠিটা 1 থেকে 100 পর্যন্ত রয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখি আমরা অ্যাভারেজ কীভাবে বের করব। যে কোনো একটার ভ্যালু, ধরেন আপনার এখন রয়েছে 17, রয়েছে 22, 28, 50, 80, এরকম ধরেন 5টা প্রাইস, 5টা ক্যান্ডেলে 5টা প্রাইস আমরা পেয়েছি। এখন এটার অ্যাভারেজ কত, এটা আমরা কীভাবে বের করব? তো অ্যাভারেজ বের করতে হলে এই প্রত্যেকটা যোগ করতে হবে। প্রথম কাজ হচ্ছে এই প্রত্যেকটা ভ্যালু যোগ করতে হবে। এই প্রত্যেকটা ভ্যালু যদি আমরা যোগ করি তাহলে কত পাই আমরা সেটা দেখি। প্রথমে রয়েছে 17, তারপরে 22, এরপরে 28, এরপরে 50, এরপরে 80। তাহলে আমাদের হলো 197। ঠিক আছে তো? 17, 22, তারপর হচ্ছে 28, 50, 80। হ্যাঁ, ঠিক আছে, 197। তাহলে এটার ভ্যালু হলো আমাদের 197। টোটাল যোগফল আমরা এটা পেলাম। এখন এই 197কে ভাগ দিতে হবে কয়টা ভ্যালু ছিল? 1টা, 2টা,
3টা 4টা 5টা, এই 5 দিয়ে এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে, ডিভাইডেড বাই 5। এখন এইটার 197 আমরা যদি ভাগ দেই 5 দিয়ে, তাহলে যেই ভ্যালুটা বের হবে এটাই হচ্ছে আমাদের গড় অ্যাভারেজ। এই 5টা ভ্যালুর অ্যাভারেজ হচ্ছে গিয়ে আপনার 39.4। এটা হচ্ছে অ্যাভারেজ প্রাইস এই 5টা ক্যান্ডেলের মধ্যে। তো মুভিং অ্যাভারেজ আমাদেরকে কি করে, এই ভ্যালুটাই বের করে দেয় মার্কেটে, ঠিক আছে। এখন আপনি মার্কেটে ধরেন আগামী 200 দিনের একটা অ্যাভারেজ দেখতে চান, ঠিক আছে। অ্যাভারেজটা কেন দেখা হয়, কারণ আমরা বুঝতে পারি অ্যাভারেজ যদি চলে মার্কেটটা নর্মাল আছে, কিন্তু অ্যাভারেজের বেশি যদি হয়ে যায় তার মানে বেশি বাই হয়ে যায়, সেক্ষেত্রে সেলিং আসতে পারে। অ্যাভারেজের কম যদি চলে আসে সেক্ষেত্রে প্রাইসটা বেশি সস্তা হয়ে যায়, সেক্ষেত্রে বাইং আসতে পারে। এই একটা ধারণার জন্য আমাদের অ্যাভারেজটা দরকার, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাভারেজ। আপনি যদি এখানে আরেকটা ভ্যালু দেন, তাহলে আরেকটা ভ্যালু যোগ করে, তাহলে তখন হবে 6টা, যেহেতু এখন 5টা আছে, তখন 6 দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটা। এটা হচ্ছে অ্যাভারেজ বের করার রুলস। তো মার্কেট এখন গিয়ে আমরা দেখি এই অ্যাভারেজটা কেন আমাদের দরকার, ঠিক আছে। অ্যাভারেজটা দরকার ওই যে সেদিন আমরা বললাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওই অ্যাভারেজ ওই রেঞ্জের বাহিরে এর চেয়ে বেশি যদি হয় তাহলে ওভারবট হয়। ওভারবট মানে কি, অতিরিক্ত বাই। আপনি যদি গোল্ডের হিসাব ধরেন, বর্তমান গোল্ড রয়েছে ধরেন 170K, মানে হচ্ছে 1,70,000 ধরেন, এটা হচ্ছে বর্তমান 1 ভরি স্বর্ণের দাম। আর এখন ধরেন এই 170 থেকে 100, আমরা যদি বলি যে 65 কিংবা 172, এগুলো হচ্ছে অ্যাভারেজ প্রাইস, ঠিক আছে। তো 170 থেকে যদি প্রাইসটা কমে এখন 1,40,000 চলে আসে, তার মানে কি বর্তমান জামানোর জন্য এটা সস্তা হয়ে গেছে। অনেকেই আছে যারা 1,40,000 যখন প্রাইস ছিল তখন কিনতে পারে নাই, গোল্ড কিনতে পারে নাই, তো তারা বসে আছে। এখন যখন 170 বা 78 হয়ে গিয়েছে, তখন অনেকেই চিন্তায় আছে, হারে তখনই তো ভালো ছিল, যখন প্রাইসটা কম ছিল তখন যদি কিনে ফেলতাম তখন আমার অনেক লাভ হতো, এ আশায় অনেকে বসে আছে। তো যখনই প্রাইসটা কমে যায় তখন তারা বলে দিস ইজ দ্য চান্স, আবার 1,40,000 চলে আসছে, আমরা বাই করি, ঠিক আছে। অ্যাভারেজ প্রাইসের থেকে কমে যাওয়াতে ডিমান্ড তৈরি হয়েছে। অ্যাভারেজ প্রাইসের থেকে যদি ধর এখন হয়ে যায় 2 লাখ টাকা বড়ি, তার মানে এটা হিউজ বেড়ে যাবে মার্কেটটা। এটা অনেকেই বুঝতে পারবে যে এটা এখন আউট অফ কন্ট্রোলে চলে গেছে অনেকেরই, ঠিক আছে। তখন প্রাইসটা সেলিং আসতে পারে। অনেকে আছে যে এত বেশি প্রাইস বেড়ে গেছে, এখন গোল্ড ধরে রেখে লাভ নেই, আমি সেল করে দিই, ঠিক আছে। আরেকবার যখন 70-75 আসবে তখন আবার বাই করে ফেলবো, ওকে। এটা গোল্ড দিয়ে আপনাদেরকে বোঝানো সহজ ইউএসডি থেকে। ঠিক এখানে এই জায়গায় এই সেম কাজে হয়। এখানে তারা যখন দেখে যে মার্কেটের প্রাইসটা অনেক কমে গেছে বাই করে, এরপরে যখন দেখে প্রাইসটা অনেক বেড়ে গিয়েছে তারা সেল দিয়ে দেয়। আবার যখন কিছুটা অ্যাভারেজের মধ্যে চলে আসে তখন তারা আবার বাই করে। আবার এখানে অনেক বেশি বাই হয়ে গেছে, মানে প্রাইস বেড়ে গেছে, তারা সেল দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? এই কাজগুলি এখানে হয়। শুধু এখানে 1 ইউরো এবং 1 ইউএসডির পার্থক্যটা আমরা এখানে দেখতে পাই, ঠিক আছে। মানে ভ্যালু যখন দেখে যে ইউরোর দাম বেড়ে গেছে তখন তারা সেল দিয়ে দেয়, যখন থেকে কমে গেছে তখন ইউরো কিনে নেয়। এটা হচ্ছে এখানে ঘটনাটা ঘটে। তো এইটা সুবিধা হয় যদি আমরা অ্যাভারেজটা জানি। এই মার্কেটের প্রাইস আছে কোথায়, এইখানে বর্তমান প্রাইস আছে এখানে 16994। তো এই প্রাইসটা কি বেশি আছে না কম আছে, এটা আমরা কীভাবে বুঝবো? যদি আমরা বের করতে চাই যে 200 দিনের ধরেন গত বছর বা আজকে সারা দিনে এই প্রাইসটা কি অ্যাভারেজের চেয়ে উপরে আছে নাকি নিচে আছে, আমরা কীভাবে বুঝবো? বা গত 30 দিনে মার্কেটে বর্তমান যে প্রাইসটা চলতেছে এটা কি অ্যাভারেজ চেয়ে বেশি না কম, এটা আমরা কীভাবে বুঝবো? আমাদের হয় প্রতি ক্যান্ডেল ধরে ধরে হিসাব করতে হবে, আদারওয়াইজ আমাদেরকে মুভিং অ্যাভারেজ ব্যবহার করতে হবে। আমরা যদি আপনি ট্রেডিং ভিউ ইউজ করেন তাহলে ইন্ডিকেটরে যাবেন, গিয়ে আপনি লিখবেন SMA। এটার মানে হচ্ছে মুভিং অ্যাভারেজ সিম্পল, মানে খুবই নর্মাল একদম বেসিক সিম্পল মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। এটা আমরা ইউজ করলাম,
ঠিক আছে? এটার মানে হচ্ছে মুভিং অ্যাভারেজ। আমরা যদি অ্যাভারেজ একটা বের করব, মুভিং অ্যাভারেজ কেন? কারণ প্রাইসটা মুভ করে। ঠিক আছে? আপনি যদি দেখেন এই প্রাইসটা এখানে আটকে থাকবে না, এটা আবার মুভ করবে। তার মানে এই অ্যাভারেজটা কিন্তু একসাথে স্টেবল না। এই অ্যাভারেজ ঠিক আছে, এটা মার্কেটের অ্যাভারেজ, কিন্তু এটা মুভ করে, তাই এটা মুভিং অ্যাভারেজ। এখন এইখানে যদি আমরা ভ্যালু দিই, এখানে 9টা ক্যান্ডেল দেওয়া আছে, তার মানে 1 2 3 9, এখানে 1 ঘন্টার ক্যান্ডেল সিলেক্ট করা আছে, তার মানে 9 ঘন্টার প্রাইসের অ্যাভারেজ আমরা জানবো। কিন্তু আমরা যদি 30 দিনের অ্যাভারেজ জানতে চাই, 30 দিন যে আগামী 1 মাসে প্রাইসটা কোথায় আছে, সেক্ষেত্রে আমরা 30টা ক্যান্ডেল সিলেক্ট করলাম, এইখানে একদিন সিলেক্ট করে দিলাম। তাহলে আমরা দেখলাম যে অ্যাভারেজ প্রাইসটা হচ্ছে এইখানে। এটা একটু ব্রড করে দিই যেন আপনাদের চোখে পড়ে। কালারটা ইউলো করে দিই, তাহলে মনে পড়বে চোখে। হুম, চলবে, সমস্যা নেই, লাইনই থাকুক। জি, রেকর্ড হচ্ছে। তার মানে আমি গত 1 মাসে এই যে ইউরো ইউএসডি, এটার অ্যাভারেজ প্রাইস হচ্ছে এইটা। তো বর্তমান যে প্রাইসটা আছে এটা অ্যাভারেজ প্রাইসের থেকে বেশি। বর্তমান যে প্রাইসটা আছে এটা গত 1 মাসের অ্যাভারেজ যে প্রাইস, সেই অ্যাভারেজের থেকে বেশি। বুঝতে পেরেছেন? এটার নিচে যদি থাকতো, তার মানে অ্যাভারেজ প্রাইসের চেয়ে কম। এই যে অ্যাভারেজটা আমরা নির্ণয় করলাম, এইটা এখন আমাদের হেল্প করবে যে আমরা কি বাইংয়ে যাব নাকি সেলিংয়ে যাব। তার আগে আপনাদেরকে মুভিং অ্যাভারেজের ইন্ডিকেটরের যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু জানা দরকার। এটা হচ্ছে ট্রেডিং ভিউতে আপনি এভাবে অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজটা বের করতে পারেন। আপনি যদি কটেক্সে যান, সেক্ষেত্রে ইন্ডিকেটরে যাবেন, গিয়ে এই যে এই সেকশানের ভিতরে এখানে পাবেন মুভিং অ্যাভারেজ, এবং এইখানেও দেখবেন SMA রয়েছে, মানে কি সিম্পল মুভিং অ্যাভারেজ। এর পরে রয়েছে EMA, মানে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। আমাদের মূলত এই সিম্পলটা দরকার হবে এবং এক্সপোনেনশিয়াল এই মুভিং অ্যাভারেজটা দরকার হবে। ঠিক আছে? আর বাকিগুলো দরকার নেই। দরকার নেই বলতে আপনি জানার জন্য জানতে পারেন, তবে বাইনারি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিংয়ের যে স্ট্র্যাটেজিগুলো আমরা অ্যাপ্লাই করি, এগুলোর জন্য মূলত এই দুইটাই বেশি ইউজ হয়। ঠিক আছে? তো আমরা দুইটা নিয়ে কাজ করব। তো এখানে আমি SMA রাখলাম মুভিং অ্যাভারেজটা, এবং এটা একটু বড় করে দিলাম যেন চোখে পড়ে, এবং এইখানে সিলেক্ট করা আছে 1 মিনিট, আর মুভিং অ্যাভারেজে সিলেক্ট করা আছে 10। তার মানে 1 মিনিটের 10টা ক্যান্ডেলের গত 10 মিনিট, যেহেতু 1 মিনিট সিলেক্ট করা, গত 10 মিনিট প্রাইজের গড় হচ্ছে এইটা। এখন এটা যদি আমি 1 ঘন্টায় নিয়ে যাই, গত 10 ঘন্টার প্রাইজের গড় হচ্ছে এইটা। ঠিক আছে? মানে এখনও প্রাইসটা অ্যাভারেজ প্রাইজের উপরে রয়েছে। এর মানে কি এখনও ডিমান্ড রয়েছে মার্কেটে। ঠিক আছে? তাই এখানে দেখতে পাচ্ছি একটা বাইং আসতেছে। এখন আমরা যদি 10 দিনের কথা চিন্তা করি, তাহলে 1 দিনে সিলেক্ট করব। তার মানে এই যে প্রাইসটা রয়েছে গত 10 দিন প্রাইজের অ্যাভারেজ প্রাইসটা হচ্ছে এইটা। তার মানে এখন প্রাইস বর্তমানে অ্যাভারেজ প্রাইজের উপরে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। এটা বের করার কারণ, কেন আমরা অ্যাভারেজটা বের করব? কারণ অ্যাভারেজ প্রাইসটা যদি আমরা ধরতে পারি, তাহলে মার্কেট অ্যাভারেজ প্রাইস থেকে কতটা উপরে গেছে, কতটা ভ্যালু তার বেড়েছে, কতটা ভ্যালু তার কমেছে, এই আইডিয়াটা আমাদের জেনারেট হবে। সেক্ষেত্রে আমরা বাইং বা সেলিংয়ের আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো। এরপর আমরা জানবো স্ট্র্যাটেজি মুভিং অ্যাভারেজের। আচ্ছা, তো এটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। এখন আমাদেরকে কিছু বিষয় জানতে হবে যে মুভিং অ্যাভারেজের দুইটা বিষয় আমরা এখানে দেখলাম। একটা হচ্ছে গিয়ে SMA, আরেকটা হচ্ছে গিয়ে আপনার EMA। এই দুইটার মানে কি? ঠিক আছে? SMA মানে হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ, এটা আমরা বুঝলাম, কিন্তু এটা কিসের কাজ? EMA মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ঠিক আছে? হয়তো বা, আচ্ছা, পকেট অপশনটা দেখায়নি। পকেট অপশনে যদি আপনি যান, তাহলে আপনি ইন্ডিকেটরে চলে যাবেন, গিয়ে এখানে আপনি
পাবেন মুভিং অ্যাভারেজ। কোথায় এটা? এই যে মুভিং অ্যাভারেজ, এটা আপনি সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এরপর এখানে আপনি এটা কাস্টমাইজ করতে পারেন। এখানে এসএমএ আছে, ইএমএ আছে, এগুলো আপনি সিলেক্ট করবেন, এবার আমরা শেখাবো। এখানে 10 পিরিয়ড মানে কি? 10টা ক্যান্ডেল। আপনি 9টা দিলে 9টা ক্যান্ডেল, আপনি 20টা দিলে 20টা ক্যান্ডেল। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য কী। এইখানে যে ইন্ডিকেটরটা আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজের, এটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। এটা আমরা 1 ঘন্টায় করে দিই, আগে যেটা ছিল। আচ্ছা, একদিনই থাকুক, লেখাগুলো হারাই ফেলছি, উপরে চলে গেছে আর কি। এটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। আমি আরেকটা মুভিং অ্যাভারেজ নিচ্ছি, যেটা হচ্ছে ইএমএ, এক্সপোনেনশিয়াল। ইএমএ এখানে দেখেন ক্লিয়ারলি লেখা আছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এখন এক্সপোনেনশিয়াল কি আর সিম্পল কি, ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে। দুইটা নিচ্ছি কি এখানে? হ্যাঁ নিচ্ছি। ইএমএ, এটাকে আমি একটু ব্রড করে দিচ্ছি। আচ্ছা, তো হলুদ যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের সিম্পল মুভিং অ্যাভারেজ, ব্লু যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এখন সিম্পলের 30 দেওয়া আছে আর ইএমএতে 9 দেওয়া আছে, আমরা দুইটাই সিলেক্ট করে ফেলি, সেম, দুইটার ভ্যালুই সেম। সিম্পল যে মুভিং অ্যাভারেজ সেটা মার্কেটের স্মুথভাবে চলে। আপনি যদি দেখেন সিম্পলের এটা খুবই সাধারণভাবে চলে, ঠিক আছে। আর এক্সপোনেনশিয়াল যেটা, এটা একটু খাঁচখাটা বেশি থাকে, একটু বেশি আঁকাবাঁকা থাকে। এইটা কেন হয়? কারণ হচ্ছে একটু উপরে নিয়ে নিই, হ্যাঁ এবার ঠিক আছে, ভালো মতো বোঝার চেষ্টা করবেন। এটা আমি ডিলিট দিয়ে দিই। মুভিং অ্যাভারেজ আমরা জানি যদি 5 সিলেক্ট করা থাকে, যেমন এখানে 9 সিলেক্ট করা আছে, মানে 9টা ক্যান্ডেলের গড় হিসাব করে তারা আমাদেরকে এই অ্যাভারেজটা দিচ্ছে। তো ধরেন আমি 5 সিলেক্ট করেছি, তাই এখানে 5টা ক্যান্ডেল আমি নিচ্ছি, যেহেতু 5টা দিয়ে আমি আগে বুঝিয়েছি। তো এটা হচ্ছে এই 5টা ক্যান্ডেলের যে প্রাইস, এই প্রাইসটা তারা হিসেব করবে। কোন প্রাইস? ক্লোজিং প্রাইস। আপনি যদি যান, আমি এই ক্যান্ডেলটা যদি ধরি, তাহলে দেখবেন উপরে এখানে ভ্যালু চেঞ্জ হচ্ছে। এখান থেকে ক্লোজটা দেখবেন, আমি এই ক্যান্ডেলে ধরলাম, ক্লোজ হচ্ছে 1.16508। এইভাবে গত 5টা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস হিসেব করে তারা এই 5টা ক্যান্ডেল দিয়ে ভাগ দেয়, ভাগ দিয়ে যে প্রাইসটা আছে সেটা। এখন আমি 5 সিলেক্ট করে রাখছি, এখানে 5 সিলেক্ট করে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দুইটা দিই, আচ্ছা 5 সিলেক্ট করে রাখলাম, এই 5 সিলেক্ট করলাম। এখন নতুন ধরেন আরেকটা ক্যান্ডেল এখানে হলো, হওয়ার পরে এখন কিন্তু এখানে ক্যান্ডেল 6টা, কিন্তু মুভিং অ্যাভারেজ আমাদের কি করবে? আগের যে ক্যান্ডেলটা, এটার হিসাব গণনা থেকে বাদ দিয়ে দেবে। অর্থাৎ নতুন একটা ক্যান্ডেল নতুন ভ্যালু অ্যাড হওয়ার সাথে সাথে ওল্ডেস্ট যে ভ্যালু সেটা সে ধরবে না তার গণনায়। এর মানে হলো এখন এই 5টা ক্যান্ডেলের প্রাইজের গড় প্রাইস আমাদেরকে এইখানে দেখাবে, ঠিক আছে, মুভিং অ্যাভারেজের কাজ। তো এই দুইটার ভেতরে এই সিম্পল মুভিং অ্যাভারেজ এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের পার্থক্য কী? আপনি যদি সিম্পল মুভিং অ্যাভারেজ এটাই ব্যবহার করেন, তাহলে সমস্ত যে প্রাইসগুলো রয়েছে মুভিং অ্যাভারেজের, সেটা সে ক্যালকুলেট করে আপনাকে দেবে। আর এক্সপোনেনশিয়াল যেটা আছে, এটা ভেরি রিসেন্ট, একেবারে রিসেন্ট মার্কেটের যেই তথ্যগুলো, যে ক্যান্ডেলগুলো, যে প্রাইসগুলো, সেগুলো অ্যানালাইজ করে আপনাকে দেবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের। অর্থাৎ আমরা যদি মার্কেটে নিচে যদি যাই, এই মার্কেটে আমরা যদি এখন সাপোর্ট বা রেজিস্ট্যান্স আমরা দেখি, তাহলে আমরা এখানে মনে হয় 200 ক্যান্ডেলের আগে গিয়ে সাপোর্ট বা রেজিস্ট্যান্স ড্র করব না। আমরা ড্র করব এতটুকু চার্টের ভিতরে কোথায় সাপোর্ট রয়েছে। এখানে সাপোর্ট,
এখানে রেজিস্ট্যান্স আমরা এই দুইটাই ড্র করব। তার মানে আমরা রিসেন্ট চার্ট দেখে আমরা অ্যাকশনে যাই। সেক্ষেত্রে আমাদেরকে ইএমএ ব্যবহার করতে হবে, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এর মানে হচ্ছে একেবারে আপডেটেড যে প্রাইস, সেই প্রাইসটা গণনা করে সেই প্রাইসের একটা অ্যাভারেজ আমাদেরকে দিবে ইএমএ। আর এইটা আমাদের কাদের করতে হবে? ইএমএ ব্যবহার করবে তারাই যারা স্ক্যাল্পিং করে, ছোট কয়েক মিনিটের ট্রেড নেয় তারা। আমরা তো বাইনারি ট্রেড করি, আমাদের জন্য অবশ্যই ইএমএ ব্যবহার করা উচিত। আর এসএমএ এটার স্ট্র্যাটাজি আছে, সেই এসএমএ আপনাদেরকে আমরা স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা শিখব। আদারওয়াইজ আমরা শুধু ইএমএটা ব্যবহার করার চেষ্টা করব। ইএমএ যদি ব্যবহার করি তাহলে আমাদেরকে একেবারে আপডেটেড মার্কেটে যেই চেঞ্জেসগুলো হচ্ছে সেখান থেকে আমাদেরকে প্রাইজের গড় বের করে দেবে। বুঝতে পেরেছেন? আর এই ইএমএটা যারা স্ক্যাল্পিং করে তাদের জন্য তো মাস্ট, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ওকে, এই জন্য এই যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এটা যেহেতু প্রতি ক্যান্ডেল একদম রিসেন্ট এটার উপরে প্রাইজের গড় বের করে দেয়, তাই এটা একটু আঁকাবাঁকা বেশি থাকে। বুঝতে পেরেছেন? আর সিম্পল মুভিং অ্যাভারেজ এটা একদম স্মুথলি মার্কেটে চলে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে মুভিং অ্যাভারেজের ব্যবধান এসএমএ এবং ইএমএর ভেতরে। আচ্ছা, এখন আমরা বাইনারির জন্য ইএমএ ব্যবহার করব, কিন্তু আমরা ভ্যালু কত দেব, কত ভ্যালু দিলে আমাদের জন্য সুবিধা হবে, এবং কোন কোন স্ট্র্যাটাজি মুভিং অ্যাভারেজের রয়েছে যেটা শিখলে আমরা ভালো এন্ট্রি খুঁজে পাবো মার্কেটে, সেগুলো আমরা এখন একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা অন্তত এটা বুঝলাম যে অ্যাভারেজ প্রাইসটা আমাদের কেন জানা জরুরি। ঠিক আছে, আমরা 1 ঘন্টায় চলে যাই। আরও বেশি ভালো হয় যদি আমরা 5 মিনিটে চলে যাই, যেহেতু আমরা ট্রেডিং করি বাইনারিতে। বাইনারির জন্য যেটা বন্ধ করে দিই, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। প্রথম যে ইএমএটা আপনি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে 5 মিনিট ক্যান্ডেলের জন্য 20 ইএমএ যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার জন্য এন্ট্রি পয়েন্ট খুঁজে পেতে সুবিধা হবে। ওকে, তো এই যে মুভিং অ্যাভারেজ আপনি দেখতে পাচ্ছেন, সিম্পল হোক অথবা ইএমএ হোক, এই মুভিং অ্যাভারেজ এইগুলো আমাদের বিভিন্নভাবে হেল্প করে। এক হচ্ছে মার্কেটের গড় বের করে দেয়। 2 হচ্ছে আপনার কখন, আমরা তো অনেক সময় বাইনারিতে এমটিজি নিতেই থাকি, কিন্তু মুভিং অ্যাভারেজ সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে তাহলে এই মুভিং অ্যাভারেজ কিন্তু আপনাকে বলে দেয় যে ভাই এইখানে আর এমটিজি নিও না, মানে আপনি এখন মার্কেট থেকে বের হয়ে যান এই মার্কেট থেকে। ঠিক আছে, ফরেক্স হলে তো এটা আরও ক্লিয়ারলি বলে দেয়। অর্থাৎ আপনার বড় লস হওয়ার থেকে আপনি বাঁচতে পারেন যদি মুভিং অ্যাভারেজটা আপনার ভালো মতো ক্যাচ করতে পারেন। দ্বিতীয় হচ্ছে মুভিং অ্যাভারেজ কাজ করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে। ঠিক আছে, আপনার ট্রেন্ড লাইনের যে সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে সেটার ক্ষেত্রে কাজ করে, আপনার বিগ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কাজ করে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে একটা অ্যাভারেজ প্রাইস 20টা ক্যান্ডেলের, এবং এখানে দেখতেছেন অ্যাভারেজ থেকে যখন প্রাইসটা হাই হয়ে গেছে সেল চলে আসছে, অ্যাভারেজ প্রাইস থেকে যখন প্রাইসটা হাই হয়ে গেছে সেল চলে আসছে, অ্যাভারেজ প্রাইস থেকে যখন প্রাইসটা লোতে চলে গেছে সাপোর্ট থেকে বাইং চলে আসছে, আবারও লোতে বেশি চলে আসছে, বাইং চলে আসছে। তো অ্যাভারেজ প্রাইস এইটা আমরা যদি জানি তাহলে আমরা এইভাবে মার্কেটটা ক্যাচ করতে পারবো। আচ্ছা, আরেকটা কি, এই মার্কেট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। দেখেন এই অ্যাভারেজ প্রাইসে এইখানে ক্যান্ডেল তৈরি হয়ে মার্কেট উপরে গেছে, এইখান থেকে যখন আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে মার্কেট এইখান থেকে এই অ্যাভারেজ প্রাইসের নিচে আসে নাই। আবার এইখানে যখন এই অ্যাভারেজ প্রাইসের নিচে এসেছে এবং এইখানে যখন বায়ার আউট হয়ে গেছে, আপনি যদি দেখেন, অবশ্যই আপনি ক্যান্ডেল পড়েছেন, এই ক্যান্ডেল দেখে আপনি বুঝতে পারতেছেন দ্যার ইজ নো বায়ার। অ্যাভারেজ প্রাইস থেকে যখন মার্কেট ব্রেক ডাউন করেছে,
বায়ার একটা ছোট্ট গুলুমুলু ক্যান্ডেল তৈরি করেছে। এই ক্যান্ডেলের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি দেয়ার ইজ নো বায়ার, বায়ার আউট হয়ে গেছে, সেলিং চলে আসছে। বুঝতে পেরেছেন? তার মানে কি, এই যে অ্যাভারেজ প্রাইস থেকে রিজেকশন খেয়ে যখন এটা ব্রেকডাউন হয়েছে, দিস ইজ দ্য সাপোর্ট, এটা যখন ব্রেকডাউন হয়েছে এটা ইট বিকামস রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের কাছে বায়ার টিকতে পারেনি। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে মুভিং অ্যাভারেজ কাজ করে। বুঝতে পেরেছেন? দ্বিতীয় আরেকটা যেটা করে সেটা হচ্ছে ট্রেন্ডের জন্য। মুভিং অ্যাভারেজের আরেকটা নামই হচ্ছে ট্রেন্ড ইন্ডিকেটর, ট্রেন্ডিং ইন্ডিকেটর। আমরা বোলিঞ্জার ব্যান্ডকে যেমন বলি ভলাটিলিটি ইন্ডিকেটর, মার্কেটে ভলাটাইল কিনা সেটা সে খুব সুন্দরভাবে আমাদের বোঝাতে পারে। মুভিং অ্যাভারেজ বোঝাতে পারে মার্কেটটা ট্রেন্ডে কিনা। আমরা যদি এইখান থেকে খেয়াল করি মার্কেটটা লম্বা একটা ট্রেন্ডই, মানে দিস ইজ দ্য আপ ট্রেন্ড। এবং মার্কেট যখনই এই উপরেতে গিয়ে এই যে এখানে যতবারে এসেছে এই মুভিং অ্যাভারেজ পয়েন্ট থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে গেছে, আপনি দেখেন। কিন্তু এইখানে যখনই ব্রেক হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যখন ব্রেক হয়েছে এবং পাশাপাশি বায়ার এখানে আউট হয়ে গেছে, সেখান থেকে কিন্তু আমরা আবার বড় ফল দেখতে পাচ্ছি এখানে। এবং এইখানে ট্রেন্ড লাইনের মতো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে মুভিং অ্যাভারেজ। তো অ্যাভারেজ প্রাইসটা জানা এই জন্য গুরুত্বপূর্ণ, আপনার একটা আইডিয়া থাকে যে এই প্রাইস খুব বেশি নাকি খুব কম। যদি বেশি হয় আমাদেরকে ডিটারমাইন করতে হবে ডাউন ডিরেকশন ট্রেড নেওয়ার জন্য, আর যদি কম হয় ওয়েট করতে হবে সাপোর্টে কখন ক্যান্ডেলটা বানায়, প্যাটার্ন তৈরি হয়। ঠিক আছে? যদি বাড়ে উপরে কখন অ্যাঙ্গালফিং হয়, কখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, সেটা দেখে আমাদেরকে ডাউনে আসতে হবে। আচ্ছা, তো ইন্ডিকেটর মুভিং অ্যাভারেজ হোক, বোলিঞ্জার ব্যান্ড হোক, এইগুলো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস জন্য ব্যবহার করব। আর এইগুলোর উপর নির্ভর করেই আমরা কোনো ট্রেড নেব না, আমরা শুধু এইগুলো ইউজ করব সঠিকভাবে মার্কেটের প্লেসমেন্টগুলো ধরার জন্য। ঠিক আছে? এই ইন্ডিকেটর ছাড়া আপনি আগে কি করবেন, নিজে ড্র করবেন। মার্কেটের হাই ড্র করবেন, সবসময় বলি মার্কেটের লো ড্র করবেন, এরপর আপনি ইন্ডিকেটর ইউজ করতে পারেন। ইন্ডিকেটর কি বলছে বুঝতে পেরেছেন? এটা হচ্ছে প্রথম, আপনি যদি নিজে বুঝতে পারেন উইথাউট ইন্ডিকেটর, সেক্ষেত্রে তো আপনি নিজে নিজে ট্রেড নেবেন। আদারওয়াইজ যদি একটু বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, আপনি ইন্ডিকেটরগুলো ইউজ করবেন। আর ইন্ডিকেটর আমরা অনেক ইউজ করেছি, আমরা অনেক, এই মুভিং অ্যাভারেজ তো সর্বদাই আমার পিসিতে লাগানো থাকবে, আমার চার্টে লাগানো থাকবে মুভিং অ্যাভারেজ। ঠিক আছে? ভলিউমটা লাগানো থাকে। তো এই মুভিং অ্যাভারেজে কিছু স্ট্র্যাটেজি আছে, সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব। এইগুলো হলে মুভিং অ্যাভারেজটা ইউজ করেই আপনি শুধু প্রফিট করতে পারবেন, আপনার আর অন্য কোনো কিছু এত বেশি অ্যানালাইজ না করলেও হবে। তবে আমরা যেটা সাজেস্ট করি আপনি নিজে অ্যানালাইসিস্ট হন। ওকে, মুভিং অ্যাভারেজের হেল্প নিতে পারেন, কিন্তু পুরোপুরি কোনো ইন্ডিকেটরের উপর নির্ভর করা উচিত নয়। হ্যাঁ, আপনি প্রফিট করতে পারবেন, কিন্তু আপনি প্রফেশনাল হতে পারবেন না। বাট অ্যানালাইসিসের জন্য আপনি ব্যবহার করতে পারেন ইন্ডিকেটর, দ্যার ইজ নাথিং রং। আপনি নিজে একটা অ্যাভারেজ প্রাইস বের করতে পারলে, বা এখানে যদি আপনি অ্যাভারেজ প্রাইস বের করতে যান ইন্ডিকেটর ছাড়া, আপনার তো 12টা বেজে যাবে। এই চার্টে যত ক্যান্ডেল আছে সমস্ত ক্যান্ডেল হিসেব করে, ক্লোজিং প্রাইস হিসেব করে, ক্যান্ডেল কয়টা আছে এগুলো দিয়ে ভাগ দিয়ে আপনাকে বের করতে হবে। এই কাজটা করে দিচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজ। এই জন্য এই ইন্ডিকেটরটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। ওকে, আচ্ছা, তাহলে এতটুকু যে মুভিং অ্যাভারেজ নিয়ে আলোচনা করলাম, যে মুভিং অ্যাভারেজটা কী এবং এটা কেন আমাদের দরকার, এতটুকু কি বুঝতে পেরেছেন? মার্কেটের একটা অ্যাভারেজ প্রাইস, সেটা জানার জন্য আমাদের দরকার, এবং অ্যাভারেজ প্রাইসটা কেন জানা দরকার। ঠিক আছে? আমরা যদি দেখি গত ক্লাসে বোলিঞ্জার ব্যান্ডের মধ্যে যে মিডল ব্যান্ডটা ছিল সেটা ছিল এই মুভিং অ্যাভারেজ। বুঝতে পেরেছেন? মুভিং অ্যাভারেজ 20 ছিল সেটা, যে মুভিং অ্যাভারেজের 2 ডেভিয়েশন উপরে 2 ডেভিয়েশন নিচে, সেটা আমরা দেখেছি। ওকে, মানে অ্যাভারেজ প্রাইজের উপরে অ্যাভারেজ প্রাইজের নিচে। আচ্ছা, মুভিং অ্যাভারেজ ছাড়া এখানে যদি আমি ড্র করতাম নিজের নলেজ দিয়ে, তাহলে অবশ্যই এখানে আপনি একটা ট্রেন্ড লাইন ড্র করতেন। ঠিক আছে? এবং ওয়েট করতেন কখন এই ট্রেন্ড লাইনের কাছে আসে, মার্কেট প্যাটার্ন তৈরি করে আপনি ডাউনের ট্রেন্ড নেবেন। এটা আপনার শেখা নলেজ। ওকে, সেটা আমরা মুভিং অ্যাভারেজ দেখতেছি, মুভিং অ্যাভারেজ নিজেই দেখাই দিচ্ছে এখানে। তাহলে চলুন কিছু স্ট্র্যাটেজি জানি। প্রথমে যে স্ট্র্যাটেজির কথা আমি বলি, এবং এটা অনেক অনেক উপকার,
করে ট্রেডারদের জন্য, অনেক হেল্পফুল আর কি। সেটা হচ্ছে, আচ্ছা পকেট অপশনে দেখাবো না কোটেক্সে, এখানে দেখাই দিই। আপনি একটা মুভিং অ্যাভারেজ নেবেন প্রথমে, নিয়ে সেটাকে করে দিবেন ইএমএ। ইএমএ মানে তো বোঝে নেই, একদম রিসেন্ট অ্যাকশন দেখায় মুভিং অ্যাভারেজগুলো। সেটার ভ্যালু করে দিবেন আপনি 6। এরপর আরেকটা মুভিং অ্যাভারেজ নেবেন, এটার ভ্যালু করে দিবেন আপনি 14, এবং এটাকেও করে দিবেন ইএমএ। কালার চেঞ্জ করে আপনি ইয়েলো রাখতে পারেন, ব্লু রাখতে পারেন, আমি এখানে ব্লু রাখতেছি। তৃতীয় হচ্ছে আরেকটা মুভিং অ্যাভারেজ নেবেন, এটার ভ্যালু করে দেবেন 26, এটাকেও করে দেবেন আপনি ইএমএ। এটার কালার আমি রাখতেছি ইউলো। বাস, এগুলো একটু মোটা করতে পারেন নিজের বোঝার সুবিধার্থে। আচ্ছা আমি আগের স্টেবলই রাখতেছি। আমরা চলে যাব 5 মিনিটে। তো এই 3টা মুভিং অ্যাভারেজ আমরা যখন নিলাম, নেওয়ার পরে যখনই মার্কেট 3টা মুভিং অ্যাভারেজ একে অপরকে ক্রস করবে, যেমন এইখানে একটা ক্রস পয়েন্ট আমরা দেখতেছি, ক্রস পয়েন্টের পরে আমাদের এটা বুঝতে হবে মার্কেট এটা বুলিশ মার্কেট। মার্কেট এটা কি? বুলিশ মার্কেট। দিস ইজ দ্য আপ ট্রেন্ড। এই ক্রস হওয়ার পরে আপনি এখানে আপ ট্রেন্ডে ট্রেড নিতে পারেন। আপনার এখানে সবচেয়ে বেশি সিউরিটি পাবেন যখন দেখেন যে মার্কেট এই ক্রস করে উপরে গিয়ে এইখানে এসে রিট্রেস দিয়ে গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, এবং সেটা হেলদি কোনো ক্যান্ডেল। এরকম হেলদি কোনো ক্যান্ডেল যদি তৈরি করে, আপনার অন স্টেপ এমটিজি যদি লস যায়, আপনি অন স্টেপ এমটিজি দিয়ে এখানে প্রফিট করতে পারবেন। এটা হচ্ছে 3 মুভিং অ্যাভারেজের এটা। অর্থাৎ যখনই ক্রস দিবে আপনার মাইন্ড এটা থাকতে পারে, এটা যেন সেট হয় যে মার্কেট এখন আপ ট্রেন্ডের দিকে যাবে। ঠিক আছে, আমরা যদি পেছনে যাই, মার্কেট চেঞ্জ করি, এটা ওটিসি মার্কেটে চলে আসছি, রিয়েল মার্কেটে। রিয়েল মার্কেট বলে এখানে পাওয়া যাবে। আপনি দেখেন আজকে সোমবার, আজকে কিন্তু পকেট অপশনে ঠিকই রয়েছে রিয়েল মার্কেট, বাট কোটেক্সে কিন্তু রিয়েল মার্কেট বন্ধ করে দিয়েছে। এতেই বোঝা যায় যে কোটেক্স ওটিসি দিয়ে কি পরিমাণ প্রফিট করে। তারা ইচ্ছে করে রিয়েল মার্কেটগুলো বন্ধ করে দেয়, কারণ রিয়েল মার্কেটে ব্যালেন্স কিন্তু অত সহজে ফাঁকা হয় না, যদি না আপনি স্ট্রিম লেভেলের বোকা হন। আপনি যদি একেবারে বোকা হন, মার্কেটে কিছুই জানেন না, তাহলে আপনার ব্যালেন্স ফাঁকা হবে। আদারওয়াইজ রিয়েল মার্কেটে যদি ট্রেড নেন, আপনার ব্যালেন্স ফাঁকা হওয়ার কথা না। কিন্তু ওটিসিতে যদি ট্রেড নেন, ব্যালেন্স ফাঁকা হবেই। গ্যাম্বলিংয়ের মতো ওইটার উইন রেট থাকেই কোটেক্সের কাছে। কোন ক্যান্ডেল আপনাকে বসায় দেবে আপনি বুঝতেও পারবেন না। ওকে, এই জন্য পার্সেন্টেজ বেশি দেয়। এনিওয়ে, এখানে আমরা মুভিং অ্যাভারেজগুলো দেখি, এটার ভ্যালু কত, এটা কেটে দিই, উপরে মুভিং অ্যাভারেজ আছে, এটার ভ্যালু 6 ইএমএ। অর্থাৎ এগুলো সেট করে রাখি, তো এটা আমি এখনও ট্রেড করি 14 আর হচ্ছে গিয়ে 26। হ্যাঁ, যখনই ক্রস হলো এখানে তিনটে ক্রস করলো, মার্কেট এটা কি আপ ট্রেন্ড। আরেকবার যখন এখানে আসলো আমি ট্রেড নিলাম। যখনই ক্রস হলো এর মানে কি মার্কেট ডাউনে। এখন মার্কেট আবার যখন এখানে টাচ করবে, আমি তখন ডাউনের ডিরেকশনে ট্রেড নেওয়ার চেষ্টা করব। এবং এইখানে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এর আগে আমাদের কিন্তু একটা রেড ক্যান্ডেল হয়েছিল। এই ক্যান্ডেলের রিয়াকশানটা যদি আপনি দেখতেন ওই মুহূর্তে, তখন এই ক্যান্ডেলটা দেখে আপনি বুঝতে পারতেন এটা এক্সোশন একটা ক্যান্ডেল। ঠিক আছে, আপনার রিয়াকশানটা ফলো করবেন। যখন কোনো লেভেল ব্রেকআউট করে বা ব্রেকডাউন করে, যেই ক্যান্ডেলে ব্রেকডাউন হচ্ছে বা ব্রেকআউট হচ্ছে, ওই ক্যান্ডেলটার রিয়াকশানটা আপনি যদি ওই সময় গিয়ে মার্কেটে পান, তাহলে দেখার চেষ্টা করবেন। ওই ক্যান্ডেল আপনাকে অনেক কিছু বলে দেবে। ঠিক আছে, আচ্ছা, তো বলতেছিলাম যখন 3টা মুভিং অ্যাভারেজ একে অপরকে ক্রস করবে, আপনাকে বুঝতে হবে দিস ইজ দ্য আপ ট্রেন্ড, দিস ইজ দ্য ডাউন ট্রেন্ড। এইগুলো হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট। এখানে আপ ট্রেন্ডে এন্ট্রি নেবেন, এখানে ডাউন ট্রেন্ডে এন্ট্রি নেবেন। ঠিক আছে, ক্রস হয়ে যাওয়ার পরে। আচ্ছা, আবার কনসলিডেশন যে মার্কেট করে, এই কনসলিডেশন এতটুকুর ভেতরে এখানে ক্রস, এখানে একটু ক্রস, এইখানে আপনি ট্রেড নিতে যাবেন না।
ক্লিয়ার? আরেকটা বলে দিই, আপনি যদি একটু ডিগ্রি হিসাবে করতে পারেন, যখন এখানে দেখেন আমি যদি এখানে একটা হরিজন্টাল লাইন টানি, এটা হচ্ছে গিয়ে যেখান থেকে মার্কেট নিচে ডাউন হয়েছে, এখান থেকে আগে ডিগ্রিটা দেখবেন, ডিগ্রি এখান থেকে কত ডিগ্রি হয়েছে। যদি এটা 30 ডিগ্রির বেশি হয় এই কর্নারটা, তখন বুঝতে পারবেন দিস ইজ দ্য স্ট্রং ডাউন মুভ, স্ট্রংলি এটা ডাউনে মুভ দিয়েছে। তখন যদি আপনি এমটিজি পাগলাও হন, তখন একটা দুইটা গ্রিন ক্যান্ডেল হইলে আপনি ডাউনে ট্রেড নিতে পারেন। ওকে, আর সবসময় নিয়ম হচ্ছে আপনি ইন্ডিকেটর ব্যবহার করেন, যাই কিছু ব্যবহার করেন না কেন, মার্কেটের হাই অ্যান্ড লো আপনাকে ড্র করতে হবে। এই মার্কেটের হাই, এরপর হচ্ছে মার্কেটের লো। আপনি যতটুকু চার্টের ট্রেড নেবেন ততটুকু চার্টের ভিতরে, ঠিক আছে? এই হাই অ্যান্ড লো আপনার ড্র করা হচ্ছে বাধ্যতামূলক। মার্কেটের হাই এবং লোটা জানা হচ্ছে কি বাধ্যতামূলক। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে মুভিং অ্যাভারেজের 3 মুভিং অ্যাভারেজের স্ট্র্যাটেজি। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। আপনারা মার্কেটে, রিয়েল মার্কেটে 3টা মুভিং অ্যাভারেজ সেট করবেন। করার পরে যখনই ক্রস হচ্ছে, ক্রস হওয়ার পরে যদি মার্কেট আবার এই মুভিং অ্যাভারেজের দিকে চলে আসে, সেখান থেকে আপনারা ডাউনে ট্রেড নেবেন অথবা আপে ট্রেড নেবেন। ঠিক আছে? আপ ট্রেন্ড হলে আপে, ডাউন ট্রেন্ড হলে ডাউনে। অর্থাৎ ক্রস ওভারটা হওয়ার পরে আপনি একটু খেয়াল করবেন যে মার্কেট ডাউনে যখন ক্রস দিচ্ছে তখন ডাউনে আসতেছে কিনা, আপে যখন ক্রস দিচ্ছে তখন আপের দিকে যাচ্ছে কিনা। ঠিক আছে? আর কেন আপে যাবে, কেন ডাউনে যাবে? কারণ আমরা সবাই জানি মুভিং অ্যাভারেজ এটা কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যখন এখানে সাপোর্ট ব্রেকডাউন হয়েছে, মার্কেট ডাউনে চলে আসছে। যখন এখানে রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়েছে, মার্কেট আপে চলে গেছে। মুভিং অ্যাভারেজ ব্রেকআউট হওয়া মানে কি? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ব্রেকআউট হওয়া। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এটা হচ্ছে কি 3 মুভিং অ্যাভারেজের একটা স্ট্র্যাটাজি। এটা ভালোই কাজ করে মার্কেটে। আপনি ফরেক্সে ট্রেড করলে তো এটা দারুণ কাজ করবে। ঠিক আছে? আর বাইনারিতে আপনার এক স্টেপ এমটিজি লাগতে পারে। আর যেই কোনো মার্কেটে অবশ্যই হাই অ্যান্ড লো আপনাকে ড্র করতে হবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরেকটা স্ট্র্যাটেজি দেখি। সেটা হচ্ছে আপনি একটাতে করে দেবেন 15, আরেকটাকে করে দেবেন 9। দুইটাই ইএমএ থাকবে, দুইটাই ইএমএ থাকবে সেম। এটার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে শুধুমাত্র আপনি দেখবেন যখন মার্কেট ডাউনে ফল করছে অথবা আপের দিকে যাচ্ছে, যেইখান থেকে, যেমন এইখান থেকে মার্কেট ডাউনে যাচ্ছে, এই ডাউনের এই হরিজন্টাল লাইন থেকে শুধুমাত্র আপনি দেখবেন 30 ডিগ্রির বেশি হচ্ছে কিনা, 30 ডিগ্রির বেশি হচ্ছে কিনা। এখন অনেকে হয়তো বা ডিগ্রি বোঝেন না, সেটা বোঝাই দিচ্ছি। এই যে গোল, এটা হচ্ছে 360 ডিগ্রি, চতুর্দিকে গোল। এটাকে যদি আপনি এতটুকু কেটে দেন মাঝখানে মিডল পয়েন্টে, দাঁড়ান, এই বৃত্ত থাকে কি 360 ডিগ্রি, এটাকে যদি মাঝখান থেকে আমি এভাবে কেটে দেই, তাহলে 180 ডিগ্রি উপরে 180 ডিগ্রি নিচে হলো, দুই ভাগে। 360 ডিগ্রি যেটা, সেটা কি হলো 180তে ডিভাইড হয়ে গেল। এখন এটাকে যদি আপনি এইভাবে ডিভাইড করেন উপরেরটাতে, তার মানে এই পাশে 90, এই পাশে 90, এটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ। তো এখান থেকে আপনাকে এই 90 ডিগ্রিকে ভাগ করে 30 ডিগ্রি কত হয় সেটা অনুমান লাগাতে হবে। আদারওয়াইজ আপনি খাতায় ড্র করে নিতে পারেন। ঠিক আছে? জ্যামিতি বক্সে এটা ইউজ করতে পারেন, এটি দরকার। ঠিক আছে? ম্যাথমেটিক্যাল নলেজ কিন্তু জানা দরকার। হ্যাঁ, এগুলো শিখে পরীক্ষায় খাতায় লিখে আসছেন না, সাথে নিয়ে আসেন না, এরকম হলে তো সমস্যা। তো এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে কিনা মুভিং অ্যাভারেজ যেখান থেকে ব্রেকআউট করছে, যদি দেখেন যে এইখান থেকে মার্কেট যে সাপোর্ট ছিল সেটা থেকে ব্রেক করে নিচে চলে আসছে এবং এবার 30 ডিগ্রির বেশি আছে এখানে, তখন দিস ইজ দ্য স্ট্রং রাউন্ড ট্রেন্ড। ঠিক আছে? সেম লজিক, আপনি যদি 3 মুভিং অ্যাভারেজ ইউজ না করেন, এই 2টা মুভিং অ্যাভারেজ ইউজ করেও আপনি এখানে যখন গ্রিন ক্যান্ডেল আবার এখানে রিট্রেস দিতে আসবে, আপনি যখন ডাউনে ট্রেড নিতে পারেন এবং এটা ভালো কাজ করে মার্কেটে, এটা ভালো কাজ করে। বুঝতে পেরেছেন? আপনি যদি রিয়েল মার্কেটে এটা প্র্যাকটিস করেন এবং এই মুভিং অ্যাভারেজের উপর শুধু মাস্টার করতে পারেন, তাহলে এটাই আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে, এই মুভিং অ্যাভারেজ। বিশেষ করে বিটকয়েনে
বিটকয়েন এবং গোল্ড, যদি এখানে যাই, বিটকয়েন এবং গোল্ড এই দুইটা মার্কেটে মুভিং অ্যাভারেজ একদম সুপার লেভেলের কাজ করে বিটকয়েন এবং গোল্ডে। আর ফরেক্সের আপনি ইউরো ইউএসডি জেপিওয়াই, এরপর হচ্ছে আপনার ইউরোর সাথে যে মার্কেটগুলো রয়েছে, ইউরো জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই, ইউরো ইউএসডি, এই মার্কেটগুলোতে খুব ভালো এটা কাজ করে। ঠিক আছে, অন্যান্য মার্কেটগুলোতে কাজ করে না তা না, সেগুলো তো কাজ করে, কিন্তু আপনি যতগুলো এখানে পাবেন অ্যাসেট, এই এতগুলো মার্কেটের মধ্য থেকে কিছু কিছু মার্কেট যেগুলোতে আপনি রেগুলার প্র্যাকটিস করবেন, যেমন ইউরো ইউএসডি মার্কেটে আপনি প্র্যাকটিস করবেনই, কারণ 3-4টা মার্কেট আছে যেগুলোতে আপনি প্র্যাকটিস করবেন। এই মার্কেটগুলো সম্পর্কে আপনার আয়ত্ত থাকা দরকার, মানে জানাশোনা থাকা দরকার। আপনি একদিন ইউরো ইউএসডিতে করতেছেন, একদিন জিবিপি ইউএসডিতে করতেছেন, একদিন সিএইচএফে করতেছেন, তাহলে কোন মার্কেট কীরকম বিহেভ করে সেটা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবেন না। নির্দিষ্ট কয়েকটা মার্কেটে আপনি ট্রেড করবেন ডেলি, তাহলে সেই মার্কেট সম্পর্কে আপনার অনেক জানাশোনা হয়ে যাবে, অনেক স্টাডি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যেমন আমরা যারা বিটকয়েন বা গোল্ডে ট্রেড করি, বিটকয়েন মার্কেট কোথায় বড় মুভ দিতে পারে, গোল্ড কোথায় বড় মুভ দিতে পারে, সেগুলো কিন্তু আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া। কারণ এখানে ট্রেড করতে করতে, এখানে ক্যান্ডেলগুলো দেখতে দেখতে, এখানে আপনার প্যাটার্নগুলো দেখতে দেখতে আমাদের এটা অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি যেই কোনো মার্কেটে ধরেন আমি সব স্টপ লস হিট হলো, কিন্তু বিটকয়েনে এসে আমি সেটা উঠায় ফেলতে পারবো, গোল্ডে গিয়ে সেটা উঠায় ফেলতে পারবো, মানে মার্কেটটা এত ভালোভাবে আমি এটা চিনছি। ঠিক আছে, তো আপনাদেরকেও নির্দিষ্ট কিছু মার্কেট থাকতে হবে যেটা সম্পর্কে আপনার আইডিয়া আছে। ঠিক আছে, তো ভালো মার্কেটের মধ্যে ইউএসডি মার্কেট হচ্ছে নাম্বার 1 ফরেক্সের ক্ষেত্রে। ইউএসডিতে বড় বড় মুভ দেখা যায়, আপনি ট্রেন্ড পাবেন, বড় বড় ট্রেন্ড পাবেন। ঠিক আছে, এরকম একটা ট্রেন্ড যখন আপনি দেখবেন এবং এই মার্কেটে প্রতিদিনও তো আপনি ট্রেড করে অভ্যস্ত হয়ে যাবেন, এই ট্রেন্ডটা পাইলেই আপনি এখানে কোপায় ফেলবেন, সোজা কথা। কিন্তু আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমরা একবার এক অ্যাসেটে ট্রেড করি, কিন্তু নির্দিষ্ট কোনো অ্যাসেট আমাদের জন্য থাকা, মানে আমরা জানি না যে এই অ্যাসেটটা আমার একটা ভরসা অ্যাসেট, কনফিডেন্সের অ্যাসেট, মানে এই সাইডে আমি প্রায় এটাতে প্রফিট করি, এরকম কোনো অ্যাসেট আপনি এখন নির্দিষ্ট করে বলতে পারবেন না, কারণ আপনি ট্রেড করেছেন এলোমেলো, প্র্যাকটিস করেছেন রিয়েল মার্কেটে, কিন্তু এক দিন এক রিয়েল মার্কেট ট্রেড করেছেন। ওকে, তো নির্দিষ্ট 2 থেকে 3টা আপনার অ্যাসেট থাকতেই হবে যেখানে আপনি রেগুলার ট্রেড করেন, মানে ওই মার্কেট সম্পর্কে, ওইটার মার্কেটের বিহেভিয়ার সম্পর্কে আপনার জন্য একটু আইডিয়া থাকে, যে ইউএসডিতে যারা ট্রেড করে তাদের কী সাইকোলজি ইউজ করে, কোথায় তারা বাই করছে, কোথায় তারা সেল করেছে। মুভিং অ্যাভারেজ ইউজ করলে মুভিং অ্যাভারেজের কত দূরে গিয়ে সেটা নিচে ফিরে আসতেছে, কত নিচে গিয়ে সেটা উপরে যাচ্ছে, এগুলো মার্কেটে দেখে দেখে আপনার জানাশোনা থাকতে হবে, স্টাডি করতে হবে ইউএসডিতে। বুঝতে পেরেছেন? সো মুভিং অ্যাভারেজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন সাপোর্টে। আর হোমওয়ার্ক হিসেবে থাকলো এই 2টা মুভিং অ্যাভারেজ ইএমএ ইউজ করে আপনারা ট্রেড নেবেন, আর হচ্ছে 3 মুভিং অ্যাভারেজ ইউজ করে আপনারা ট্রেড নেবেন। ঠিক আছে, শুধুমাত্র ইএমএ দিচ্ছি যেহেতু আমরা বাইনারিতে ট্রেড করি লং টাইম। আপনি যদি 200 দিনের ট্রেড করতে চান সেক্ষেত্রে আপনাকে ইএমএ না, আপনাকে ট্রেড করতে হবে এসএমএ। এবং এখানে যদি 200 দিই তাহলে 200 গত 200 দিনের অ্যাভারেজটা হচ্ছে এটা হচ্ছে অ্যাভারেজ ব্লু কালার। আচ্ছা, এটা ডিলিট করে দিই, আমি উপরেরটাই নিয়ে এখানে 200 করে দিই, তাহলে একটাই থাকবে, এই যে। তার মানে গত 200 দিন ধরে মার্কেট এখনও অ্যাভারেজের উপরে আছে বর্তমানে। ঠিক আছে, 200 দিনে যে প্রাইসটার যে গড়, এখন আপনি 1 ইয়ার দিতে পারেন, 300 দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো এই অ্যাভারেজ বা মুভিং অ্যাভারেজ এগুলো কীভাবে মার্কেটে কাজ করে সেগুলো আমি আশা করি আপনাদেরকে বলে দিয়েছি। এখন আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, করে করে কার কী রেজাল্ট আসতেছে সেটা আমাদেরকে আপডেট জানাবেন। বুঝতে পেরেছেন? এগুলো সম্পর্কে জানাশোনা থাকা জরুরি, কারণ এগুলো মার্কেট অনেক হেল্প করে আমাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য। ওকে, আর যে কোনো স্ট্র্যাটেজিতে যদি আপনি মাস্টার হতে পারেন তাহলে আর কিছু লাগে না ভাই। প্র্যাকটিস করতে থাকেন, নোট করতে থাকেন, কোন স্ট্র্যাটেজি কোথায় আপনাকে ফেল মারতেছে, কোথায় আপনাকে উইন করাচ্ছে, সেগুলো আপনার যেন জানাশোনা থাকে। আচ্ছা,
নাজিম ভাই রেকর্ড হচ্ছে? জি ভাই রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। ইয়াসিন ভাই আপনার কথা বুঝিনি, ভিডিওটা চালু করিয়েন মানে? আচ্ছা রেকর্ড চালু করেছি, সমস্যা নাই। ভাই আমাদের কোর্সে এলিগেটর ইন্ডিকেটর শেখাবেন কবে? এলিগেটরটা কোর্সে আমি রাখি না এই কারণে, কারণ এলিগেটরটা আমি ইউটিউবে দিয়ে দিয়েছি, ওখানে ইউটিউবে আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এলিগেটর এলিগেটর এটা আমি অনেক ইউজ করি কোটেক্সে, ঠিক আছে? কিন্তু মুভিং অ্যাভারেজ বেশি ইউজ করি। আপনার এলিগেটর ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে। একেবারে যারা বেসিক কিছু মানে জানে না, তারাও কিন্তু এলিগেটর দিয়ে ভালোই প্রফিট করে, ঠিক আছে, যদি বোঝে। হ্যাঁ, মারাত্মক কাজ করে। এর মানে আপনি এলিগেটরটা বুঝতে পেরেছেন। অনেকে আছে এখন একটু মানে সমস্যা হয়। ম্যাক্সিমাম ফরেন ট্রেডারদের মুভিং অ্যাভারেজ ইউজ করতে দেখেছি। অবশ্যই অ্যাভারেজটা কেন ইউজ করবেন না বলেন? এখানে অ্যাভারেজ প্রাইসটা জানলে আমার সুবিধা কি? আমি বললাম তো, অ্যাভারেজ প্রাইসটা যদি আপনি জানেন তাহলে প্রাইসটা বেড়েছে না কমেছে সেটা আপনার একটা আইডিয়া থাকে। হ্যাঁ, একটা আইডিয়া থাকে। আপনি দেখেন, যদি গোল্ডে যান, গোল্ড, বিটকয়েন, ইউরো ইউএসডি, যে কোনো কিছুতে করোনার যে সময়টা, এই যে গোল্ড, করোনা কত সালে হয়েছিল? ওই করোনার সময়টাতে আপনি ইয়ারলি গিয়ে দেখেন তো ওই সময় মার্কেট ফল করছে না কি করছে। অ্যাভারেজ প্রাইসটা সবার জানা অত্যন্ত জরুরি, ঠিক আছে? হ্যাঁ, 2020 সালেই তো করোনা হয়েছিল। করোনার আগে আপনারা জানেন কিনা জানি না, মানে গোল্ডের প্রাইস এতভাবে বাড়তেছিল, ধুম 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 করে বাড়তেছিল। এর আগে আপনি দেখেন 2013 সালে গোল্ডের প্রাইসটা কিন্তু পড়ে যায়, অনেকটা পড়ে যায়। 2013 সালে গোল্ডের প্রাইস পড়ে গেছে, এর পেছনে রিজন আছে, ঠিক আছে? বিশ্ব অর্থনীতির কারণ গোল্ডের পেছনে। স্যার ওরা মুভিং অ্যাভারেজ ইউজ করে $1 থেকে 30K ডলার করে ফেলে। $1 থেকে 30K ডলার আপনি করতে যায়েন না ভাই। এগুলো তো আমি অনেক সময় বলছি আপনাদের, যারা $1 থেকে $30,000 বানায়, $1 থেকে 40,000, $1 থেকে $5,000 বানায়, খুবই কম যারা রিয়েল, ঠিক আছে? যারা দেখেন রেগুলার বানাচ্ছে, আপনাকে বুঝতে হবে দে আর কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েট আপনি অনেকভাবেই করতে পারবেন, ঠিক আছে? আমি যদি এখানে যাই, গিয়ে এখানে লেখা আছে ডেমো, এটাকে ইন্সপেক্টে গিয়ে এটা যদি আমি এখানে রিয়েল বানায় ফেলি, বানায় আমি এন্টার দিয়ে দিলাম, এখন হয়ে গেল রিয়েল ডলার এটা। হ্যাঁ, এটা রিয়েল ডলার হয়ে গেল এটা। এখন আমি কন্টেন্ট তৈরি করতে পারবো চাইলে। তো যারা করে, যদি আপনি দেখেন যে উনি একজন আসলে প্রফেশনাল ট্রেডার, সেক্ষেত্রে তিনি কোন কোন এন্ট্রি পয়েন্টগুলো ইউজ করে সেটা আপনি দেখবেন, ঠিক আছে? মুভিং অ্যাভারেজ ইউজ করে $1 থেকে $30,000, এটা আসলে খুব বেশি টাফ হয়ে যাবে। কিন্তু আপনি যদি $30,000 নিয়ে এখানে আসেন, অর্থাৎ $300 থেকে $1,000 করতে চান, সেটা খুবই ইজি হবে মুভিং অ্যাভারেজ ইউজ করে, খুবই ইজি হবে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? আপনি $1 থেকে $10 করতে চান, দিস ইজ টাফ। কিন্তু $10 থেকে আপনি $20 করতে চান, পারবেন। $10 থেকে $100 করতে চান, টাফ। 100 থেকে আপনি আবার $500 করতে চান বা $1,000 করতে চান, এটা আবার $10 থেকে $100 করার চেয়ে সহজ। $10,000 থেকে আপনি $50,000 করতে সহজ হবে $100 থেকে 1,000 করার থেকে। বুঝতে পেরেছেন? এই ক্যালকুলেশনগুলো আপনাদের জানা জরুরি। তো যাই হোক, মুভিং অ্যাভারেজ ইউজ করে যে আপনি প্রফিট করতে পারবেন, ইটস ট্রু। কিন্তু $1 থেকে ওদের মতো আপনি 10,000 20,000 বানিয়ে ফেলবেন না, এটা হচ্ছে হিউজ নলেজ থাকতে হবে আপনার।
ওকে? আর এটা যদি দেখেন কোনো ব্যক্তি প্রতিদিনই করতেছে, অর্থাৎ ভিডিও আপলোড দিতেছে আর এরকম করতেছে, আপনি ধরে নিতে পারেন সে কন্টেন্ট ক্রিয়েটর এবং সে কন্টেন্ট ক্রিয়েট করে। অনেক মানে আপনার ভিউ আনার জন্য, ভিউ জেনারেট করার জন্য অনেকে এইগুলো করে। তো সাবধান থাকবেন, দেখে একদম বিশ্বাস করে ফেলবেন না। স্যার আমি ক্লাসটা করতে পারি নাই, রেকর্ডিংটা দিয়ে দিয়েন এখন স্যার। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব না ভাই, সমস্যা নেই, দিয়ে দিব না। আচ্ছা কী বলতেছিলাম, করোনার সময়। আচ্ছা করোনার সময় গোল্ডের জানলাম, গোল্ডও দেখতেছি আমরা এখানে রিজেকশনকে নিচে পড়ে গিয়েছিল যখন করোনা শুরু হয়েছিল। আমরা এখন দেখি বিট কয়েনের, এগুলা কি? আচ্ছা, 12 মান্থ। এটা হচ্ছে ইউরো ইউএসডির 1971 সাল থেকে লিস্টেড হওয়া চার্ট। মানে এইখানে আপনি দেখতেছেন, এইখানে 1971 থেকে আজকে 2000 হচ্ছে 25, 2025 সালে প্রত্যেকটা বছরের রেজাল্ট হচ্ছে এটা, চার্ট। এগুলো মাঝে মধ্যে একটু দেখবেন, অ্যানালাইজ করবেন, মজা পাবেন। ঠিক আছে? এটা হচ্ছে কি আপনার 2020-এ করোনার সময় ইউএসের চার্ট। করোনা থেকে আজকে 1 2 3 4 বছর ধরে তাদের ইউএসডির মান কিন্তু কমেছে, কিন্তু 25 সালে আপনি দেখেন এটা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প এসেছে, এসে ট্যারিফ ট্যারিফ লাগাইছে, লাগায়া শেয়ার মার্কেটে সে কিন্তু, সেদিন দেখলাম সে এক ইন্টারভিউতে বলতেছে তার 2 বন্ধু 1 বিলিয়ন করে $2 বিলিয়ন ইনকাম করছে। আর ডোনাল্ড ট্রাম্প নিজেও 2 বিলিয়নের মতো প্রফিট করেছে। ঠিক আছে? অর্থাৎ আপনার কাছে যদি ক্ষমতা থাকে তাহলে আপনি আগে থেকেই স্টকের যে প্রাইস সেটা উল্টাপাল্টা করে প্রেডিক্ট করতে পারবেন আগেই। আপনি ক্ষমতাধর মানুষ, আপনি একটা কিছু বলে দেবেন, প্রাইস কমে যাবে। ঠিক আছে? আপনি যাদের আপনার বন্ধু আছে যারা ইনভেস্টর তাদেরকে বলে দিলেন যে তোমরা যাও ইউএসডিতে তোমরা বাই করো এমন টাইমে, বা সেল করো এমন টাইমে। ঠিক আছে? টেসলাতে গিয়ে বাই করো বা সেল করো। কারণ টেসলার ব্যাপারে আমি এমন কিছু বলতে যাচ্ছি টেসলার প্রাইস পড়ে যাবে। তো যারা এই লিঙ্কগুলো রয়েছে এগুলোকে বলে লবিং। যারা এরকম লবিং করে, হ্যাঁ, তারা কিন্তু হিউজ প্রফিট করতে পারে, হিউজ। আপনি যদি কোনো প্রাইম মিনিস্টারের বন্ধু হন বা কোনো দেশের ফিনান্সিয়াল যে মন্ত্রী থাকে, অর্থমন্ত্রীর কোনো বন্ধু বা খুব ঘনিষ্ঠ কেউ হন, তাহলে কিন্তু আপনি লালে লাল। বুঝতে পেরেছেন? আগে ভাগে জানবেন কোন মার্কেট কোন দিকে যাবে। স্যার এই চারটা ট্রেডের লজিক কি ঠিক আছে? কোন চারটা? হ্যাঁ, সাপোর্টেড ট্রেড নিয়েছেন, তারপর হচ্ছে মোমেন্টাম। আচ্ছা আমি এটা দেখে জানাবো না আপনাকে। ঠিক আছে? ওকে। তো এই লবিংগুলো কিন্তু হয়, তবে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, সে যে প্রফিট করতেছে বা তার বন্ধু যে প্রফিট করতেছে সেটা কিন্তু অন্যান্য দেশের টাকা না, ডলার না, তার নিজের দেশের মানুষের টাকা নিয়ে তারা প্রফিটে বুক করতেছে। ঠিক আছে? কারণ বাংলাদেশের ট্যারিফ হচ্ছে কত, 20%, মেবি ইন্ডিয়ারটা ধরেন 50% ট্যারিফ। এখন ইন্ডিয়াতে আমেরিকা ধরেন যে প্রোডাক্টগুলোতে, যেমন গার্মেন্টস শিল্পে একটা শার্ট, যেটা আগে আমেরিকার মানুষ, অর্থাৎ ইন্ডিয়ার শার্টটা, এটা এটা আমেরিকাতে যদি কোনো মানুষ কিনতো সেটা পড়তে ধরেন $100, $100 পড়তো। এখন এই ট্যারিফের কারণে সেই ব্যক্তিটাকে একটা ইন্ডিয়ান প্রোডাক্ট, আপনি ধরেন অ্যাপল মোবাইল চালান, এখন আপনি অ্যাপলের দিওয়ানা, তেমনি ইন্ডিয়ান কিছু বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ড আছে যেগুলো ইউএসএতে খুবই পপুলার। সো বাংলাদেশের আছে পোশাক শিল্পে, তো ওই ব্র্যান্ড কথা সে পরে অভ্যস্ত।
এখন সে এটা কিন্তু $100 দিয়ে। এখন ডোনাল্ড ট্রাম্পের কারণে সে কিনতে হবে $150 দিয়ে। এক্ষেত্রে ক্ষতি হচ্ছে দুই দেশেরই। কেন দুই দেশেরই? সেম কোয়ালিটির প্রোডাক্ট বাংলাদেশের আরেক দোকানে গিয়ে পাবে $100, কিন্তু ইন্ডিয়ারটা কিনতে গেলে $150। সে সাধারণতই ইন্ডিয়ার যে কোম্পানি তার বিক্রি কমে যাবে। আর দ্বিতীয় হচ্ছে যেই লোক ওই ব্র্যান্ডের দিওয়ানা তার পকেট থেকে টাকা যাবে বেশি, শুধু। আর এই টাকাটা কে পাবে? ডোনাল্ড ট্রাম্প, মিস্টার ট্রাম্প পাবে। তো এইভাবে যে দেশের ট্যারিফ লাগায়, মানে ভ্যাট শুল্ক, সেই দেশের কোম্পানিগুলো ক্ষতি হয় এবং আমেরিকার জনগণের তো ক্ষতি হচ্ছেই। বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই বিশ্ব অর্থনীতি নিয়ে আপনারা একটু পড়াশোনা করবেন, জানাশোনা করবেন, তাহলে মজা পাবেন অনেক সময়। ঠিক আছে? খুব মজা পাইছিলাম আমরা যখন ওই ইলন মাস্ক বা ট্রাম্পের ঝগড়াটা যখন হয়েছিল। ঠিক আছে? শেয়ার মার্কেটে সবাই তখন চোখ কান খোলা রাখছিল, কখন কী কে বলে, কে কখন টুইট মারে। ঠিক আছে? এক একটা টুইট বা এক একটা আপনার নিউজের পর বড় বড় ইম্প্যাক্ট পড়ছে মার্কেটে। তো সেগুলো একটু নজর রাখবেন, শিখবেন। ঠিক আছে? যেহেতু অনেক দূরে কোনো বাকি, এখনও জানাশোনা অনেক বাকি, সেটা আপনারা এখন থেকেই জার্নিটা শুরু করে ফেলেন। আচ্ছা, তাহলে আশা করি মুভিং অ্যাভারেজটা বুঝতে পেরেছেন। আমরা দেখি যে আগামী ক্লাসে আমাদের কি পড়া। এমএসসিডি, এটিআর এবং আরএসআই তিনটা আমরা একসাথে পড়ে ফেলবো, এবং বাকি যেগুলো আছে সেগুলো একদিনে সব পড়ে ফেলবো। তাহলে 2টা ক্লাস হলেই হয়ে যাবে। এই বোলিঞ্জার ব্যান্ড আর মুভিং অ্যাভারেজ, এই দুইটা যেহেতু আপনারা বুঝে গেছেন, এমএসসিডিটা বুঝতে খুব বেশি একটা সময় লাগবে না। ঠিক আছে? এমএসসিডি এই মুভিং অ্যাভারেজের একটা ডিফল্ট ভার্সন এবং একটা আপডেটেড ভার্সন। স্যার একটু মোটিভেশন দিয়ে যান। মোটিভেশন একসময় আমিও অনেকেই বলতাম আমাকে একটু মোটিভেশন দিয়ে যান, বিশেষ করে যখন লস হইতো। হ্যাঁ, লস হইতো তখন মার্কেট থেকে বের হয়ে বিভিন্ন মোটিভেশনাল মুভি দেখতাম। যেমন পারসুইট অফ হ্যাপিনেস একটা মুভি আছে, পারসুইট অফ হ্যাপিনেস আমাকে এত মোটিভেট করছে, অনেক ভালো একটা মুভি। এটা আপনারা দেখতে পারেন, হিন্দি ডাবেরটাও দেখতে পারেন অথবা বাংলা সাবটাইটেল দিয়ে দেখতে পারেন। পারসুইট অফ হ্যাপিনেস এই মুভিটা আমি বেশ কয়েকবার দেখেছি। যখনই কোনো কাজে হতাশ হয়ে গেছি, যখনই কোনো কাজে মানে সফলতা ওইভাবে আসতেছে না, তখন এই মুভিটা আমি দেখেছি, খুবই ইন্সপায়ার করেছে। আরেকটা মুভি দেখেছি, সেটা হচ্ছে ওডি টু মাই ফাদার, কোরিয়ান একটা মুভি, এক্সিলেন্ট একটা মুভি। নিজের কাঁধের উপর দায়িত্ব, বাবার একটা কথা, তুমি আমার ফ্যামিলিটাকে দেখে রেখো। নিজের জীবনে এত কষ্ট সহ্য করছে শুধুমাত্র তার ফ্যামিলিটা যেন ভালো থাকে। দিস ইজ কল্ড রেসপন্সিবিলিটি, দিস ইজ কল্ড প্রমিস। বাবার একটা কথা সেইভাবে সে পালন করেছে। সো আমাদেরও তো ফ্যামিলিতে প্যারেন্টস রয়েছে, তাদের যে কথাগুলো সেগুলো যেন আমরা খুব ভালো মতো আঁকড়ে ধরে নিজের জীবনে চেষ্টা করি। এই মুভিটা দেখতে পারেন। ঠিক আছে? এটা দেখে নেবেন। ঠিক আছে? ওড টু মাই ফাদার একদম রিলেট করতে পারবেন, অনেক ভালো একটা মুভি। অর্থাৎ নিজের ফ্যামিলির জন্য আপনি যে কোনো কিছু করতে একটা মোটিভেটেড পাবেন। এই যে কাজ করতেছেন, শিখতেছেন, অনেক গভীর মনোযোগ দিয়ে আপনি শেখার আগ্রহ জাগবে। ওকে? পারসুইট অফ হ্যাপিনেসটা আপনি দেখবেন, প্রত্যেকের দেখা উচিত। কিছু কিছু মুভি, মোটিভেশনাল মুভি, এগুলো আসলে আমাদেরকে দেখায় যে জীবনে সাকসেস পাইতে হলে আসলেই আরামাইশ করা যায় না। এখন পর্যন্ত যত বড় বড় সাকসেসফুল ম্যান দেখেন, যেমন আমি যদি এখন বলি, বর্তমানে আমি যদি আর কিছু নাও করি, ইনশাআল্লাহ আমার পরবর্তী প্রজন্ম, তার প্রজন্ম আর কিছু করতে হবে না, কারণ আমি কষ্ট সয়েছি, সাকসেস পেয়েছি ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? সো আপনি বর্তমানে যেই জায়গায় আছেন, আপনি শুধু নিজের জন্য চিন্তা করলে হবে না, আপনার পরবর্তী প্রজন্মের জন্য এই কষ্টটা না করে। আজকে আপনি যে অভাব ফেস করতেছেন, আপনার ভালো একটা কম্পিউটার নাই,
ভালো একটা ফোন নাই, বাইক নাই, গাড়ি তো বাদেই দেন, ঘর তো বাদেই দেন। এই পৃথিবীতে আপনিও আছেন, আমিও আছি। কিন্তু আজকে আমার অবস্থান যদি আপনি দেখেন আর আপনার অবস্থান যদি দেখেন, বিশাল পার্থক্য। দুইজনের কাছে 24 ঘন্টা সময়, দুইজনেই অক্সিজেন নিচ্ছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, কিন্তু পার্থক্য আলাদা। আমার জীবনে নো টেনশন, রিল্যাক্স, কিন্তু আপনার জীবনে এখন টেনশন রয়েছে। ওই পথটা আমিও চেঞ্জ করে এসেছি, কিন্তু যখন আমি ওইখানে ছিলাম আমি বারবার বলতাম যেন আমার ফ্যামিলিতে আর কেউ যেন এই এই যে প্যারাটা আর যেন ভুগতে না হয়। ঠিক আছে? সো এই প্যারা আপনি যে ভুগতেছেন, এখন আপনি যদি জীবনে কিছু করতে না পারেন, তাহলে আপনার ছেলেকেও ভুগতে হবে, আপনার সন্তানাদিকেও ভুগতে হবে। তার মানে আপনি এই কষ্টটা জেনেও তাদের জন্য কষ্টটা রেডি করে রেখে গেছেন। বুঝতে পেরেছেন? নিজের উপর বিশ্বাস আছে স্যার, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমি অনেক লাকি আপনার কোর্সটা রাইট টাইমে পেয়েছি। এভাবে কেউ শেখায়নি, বুঝায়নি। না, অনেকেই বুঝাইছে, অনেকে অনেকভাবে চেষ্টা করে, কিন্তু হয়তো বা সবাইকে সবার ভালো লাগে না। ঠিক আছে? আমাদের যখন পড়তাম আমরা এসএসসি, এইচএসসিতে অনেক টিচার ছিল, ভালো ভালো জানতো, কিন্তু সবার কথা বেশি একটা ভালো লাগতো না। তো যার কাছে যার ভালো লাগে তার কাছ থেকে শিখেন। ঠিক আছে? কিন্তু আমল করবেন ভাইয়া, আমল করবেন, আমল করবেন। ইমরান ভাই লিখেছেন, আমি দেখেছি স্যার। হ্যাঁ, দেখলে তো ভাই ভালো, আপনি তো জানেনই সেই নামাটা কীরকম। হ্যাঁ, তবে কিছু কিছু ডাব্ট আছে বা কিছু কিছু আপনি ইংলিশটা দেখলে সবচেয়ে বেশি ভালো আপনি রিলেট করতে পারবেন, ফিলিংসটা, ফিলটা। ডাবিং অনেক সময় ফিলটা থাকে না। তবে যদি একেবারে ইংরেজি না বোঝেন, সেক্ষেত্রে আপনি ডাবিংটা দেখবেনই, যেন কনসেপ্টটা আপনি বোঝে আসে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখতেছি। দেখা হচ্ছে আগামী ক্লাসে। ইন্ডিকেটরের ক্লাস মনে হয় সম্ভবত আর 2টা করলেই হবে। তারপর আমরা চলে যাব আমাদের নেক্সট যে টপিকগুলো রয়েছে, মডিউল 5 এ মেবি। দেখি তো। হ্যাঁ, মডিউল 5 এটা 2 দিন হলে আমরা পড়ে যাব। চেষ্টা করবো, দেখি একদিনই শেষ করা যায় কিনা, কিন্তু এগুলো আপনারা সবাই জানেন অলরেডি। জাস্ট একটু দেখাই দিলে হবে। দেখাই দেওয়া মানে আমি একদম বুঝাই দেবো ভেঙে ভেঙে যে কেন এটা কী, ওকে, লজিকটা কী। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।